আচ্ছা ভাইয়া, তুই কি আমার সাথে সেক্স নামক জিনিসটা করবি? নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল আবির। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে আবির তার চাচাতো বোন জান্নাতকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কি না বল। আরেকবার এরূপ কথা মুখে উচ্চারণ করলে ঠাটিয়ে কিন্তু দুটো থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই পর্ন ভিডিও দেখেছিস এবং চটি গল্পও পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক গড়তে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও বেশ মজা পাবি আর আমিও। কাছে আয় ভাইয়া, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ দূর। প্লিজ চলে যা আমার দু চোখের সামনে থেকে। পাপ বলছিস কেন? তুই কি পর্নগুলো দেখেছিস না বা চটি গল্প পড়িসনি? তারা যদি লিখতে বা এসব করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর তুই নিজেকে এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যাবে না জানি কটা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকা না সেজে কাছে আয়। চল না, আমরা দুজনে মিলে অনেক মজা করি। আবিরের বুঝতে আর একটু বাকি রইল না যে তার চাচাতো বোন জান্নাত নেট দুনিয়ার ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে। পর্ণ ও চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি আবির। সঙ্গে সঙ্গে কষে জান্নাতের দু গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথেই 5টি আঙুলের দাগ বসে পড়ে জান্নাতের ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা তুই ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পর্ন ভিডিও দেখি এবং চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি না। হ্যাঁ, মাঝে মধ্যে খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এইসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছুই বলতে বাধ্য হব। আবিরের কথার জবাবে জান্নাত আর কিছু বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। জান্নাত চলে যাওয়ার পরই আবির নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করল এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি, গ্রুপ, পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউ সেসবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি, পেজ, গ্রুপে রিপোর্ট মারতে মারতে নিমিষেই নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউ আমার এসব কথা কোনো গুরুত্বতার আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকে বলেছিল, আমাদের আর কি কাজকাম নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরেও অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ, পেজ, সাইট, আইডি সবাই যদি সেসব 18+ আইডি এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওইসব 18+ আইডি, পেজ, সাইটের চিহ্নটুকু পাওয়া যাবে। প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ, গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য। রাতে খাবার খাওয়ার জন্য জান্নাতকে ডাকতে গিয়ে আবির দেখলো জান্নাত ওসব 18+ ভিডিওগুলো দেখছে। আবির দ্রুত জান্নাতের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরেও তুই আবার এসব দেখছিস?
তোর মৃত্যুর ভয় বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইল দে বলছি। না, দিব না। আর আমি এখনই চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন আবির সামনে পা বাড়াতে যাবে তার পূর্বেই জান্নাত দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজ জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়ে ছাড়বো। আবিরের কথার জবাবে জান্নাত তেমন কিছু বলল না, শুধুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভেতরে গিয়ে সবাই দেখতে পেল জান্নাত রুমের এক কোণে পড়ে আছে। জান্নাত নিজের বাবাকে দেখা মাত্র জড়িয়ে ধরলো এবং পরিশেষে কাঁদতে কাঁদতেই বলল, বাবা, আবির আমার গোসলের ভিডিও বানিয়ে সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। আবিরের মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে ভেঙে পড়ছে। নিজের মেয়ের মুখে এরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল আবিরের বুকে। আবির কিছু বলতে চাইলেও তাকে বলার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর আবিরের গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর আবিরের বাবা বলল, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, আমার কথাগুলো তো একটাবার শোনো। কিন্তু একটাবারের মতেও কেউ শোনেনি আবিরের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত প্রায় 12টা। রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছে এখন কোথায় যাবে, কি করবে। মিথ্যা একটা অপবাদে সে যে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে আবিরের জল গড়িয়ে পড়ছে। কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ আবির দেখতে পেল তার সামনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। অতঃপর আরো ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটার কেউ নয়, স্বয়ং জান্নাত। জান্নাত, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছ থেকে? সবকিছু তো তুই কেড়েই নিয়েছিস। আমার সুন্দর জীবনটাকে বরবাদ করে দিলি। আবিরের কথার জবাবে জান্নাত এক প্রকার অট্টহাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখে না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সৌন্দর্যটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই জান্নাত পানির মতো কিছু একটা আবিরের মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তে আবির বুঝতে পারলো এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথে এই যন্ত্রণায় কাতর হয়ে আবির চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে। যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ? তুমি বলো, কেন আমার সাথেই এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আমি আর পারছি না। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে আবির। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি আবির। আস্তে আস্তে আবিরের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে আবিরের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে, শুরু করবে নতুন এক অধ্যায়? মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে আবির। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি আবির। আস্তে আস্তে আবিরের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে আবিরের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে, শুরু করবে নতুন এক অধ্যায়? অতঃপর আবিরের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিক মতো তেমন একটা নাড়াতে পারছে না। ভীষণ কষ্ট তার। অবশেষে ছটফট শুরু করে দেয় সে। যন্ত্রণায় বারবার গুঙিয়ে উঠছে আবির। ডাক্তার খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আবিরকে ঘুম পাড়িয়ে দিল এবং প্রায় 5 ঘন্টা পর আবিরের আবার জ্ঞান ফিরল। আচমকে একজন বৃদ্ধ লোক আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সেই অদ্ভুত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই মুখে অ্যাসিড নিক্ষেপ করলো? বৃদ্ধ লোকটির কথা শুনে আবির আর নিজের চোখের জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা বেদনা কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু জড়াতে জড়াতে বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমার সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি। এর জন্য এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখেছিল এবং সেদিন রাতেই সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথমে সে বাড়ি ছাড়া করলো। কিন্তু তারপরও বোধ হয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে
আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সব সময় নিজের আপন বোন ভেবেছিলাম, সেই বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো। আমাকে পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজেই ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট ভুলে যাওয়া অনেকটা কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? আবিরের কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনিও নিজের চোখের কোণের অশ্রুর বাঁধ আটকাতে পারলেন না। বাবারে, এ দুনিয়ার মানুষ চিনে ওঠা বড় কঠিন। কেউ কারো নয়, বাস্তবতা আরো কঠিন। পিছন থেকে সবসময় তারা আঘাত করে, যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনি কে? বাবা, আগে একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ, জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার একপাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুত তোমাকে ইমার্জেন্সি ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসলাম। এবং যথাসময়ে যদি তোমাকে হাসপাতালে না নিয়ে আসতাম তাহলে তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানেই মরতে দিতেন। আমি আর কি নিয়ে বা বাঁচব? সবই তো আমার শেষ, সব কিছুই ধ্বংস হয়ে গেছে, আর কিছু বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসাহ আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল, যে নেট দুনিয়ার নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে দর্শন করেছিল। সে অপরাধে এখন সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছে। কথাগুলো বলার পরপরই বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। অতঃপর একটা দুইটা নয়, 6টা মাস আবিরকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস আবিরকে কতটা না কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। আবিরের প্রতিটা দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। আর 6 মাস পর বৃদ্ধ লোকটি আবিরকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। আবির এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমে বসে রয়েছে। হঠাৎ তার চোখের দৃষ্টি গিয়ে পড়ে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আয়নার সামনে চলে গেল। আয়নায় নিজেকে দেখে নিজেই ভয়ে কিছুটা পিছিয়ে যায় আবির। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিকমতো চিনে উঠতে পারছে না আবির। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল আবির। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুতই ছুটে আসলেন এবং বললেন, কি হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে। ও আমায় ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রীর চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি আবিরকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই ওনার বিফলে যাচ্ছিল। আবির কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরেও দমে যাননি বৃদ্ধ লোকটি। অতঃপর বহু কষ্টে আবিরকে শান্ত করতে তিনি সফল হন। রাতে বৃদ্ধ লোকটির পরিবারের সবার সাথে আবির খাবার খেতে বসেছিল। বৃদ্ধ লোকটির সুন্দরী মেয়েটি সবাইকে খাবার বেড়ে দিলেও একমাত্র আবিরকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকের সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না, সরি বাবা, আমি এই কুৎসিত দেখতে ভয়ঙ্কর লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে চাইলে আবির থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছে। আসলেই আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে। আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। জান্নাতকে দেখে আবির ভয়ে আঁতকে উঠল। জান্নাত আবিরের এরূপ ভয়ার্ত অবস্থা দেখে অট্টহাসি দিয়ে বলল, আ আ আবির, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি সম্পূর্ণ নষ্টতে রূপ দিয়েছি, এবার অন্য পাশটার বাকি। কথাগুলো বলেই জান্নাত আবিরের দিকে এগোতে থাকে, আর আবির ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ আবির থেমে গেল, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেয়াল। অর্থাৎ আবির দেয়ালের সাথে ঠেকে গিয়েছে আর পিছুতে পারছে না। জানিস আবির, আমার খুব আনন্দ তখন লাগবে যখন এই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটাই পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুন
একটু হলেও নিববে। আর তুই তখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়াবহ হতে পারে। কথাগুলো বলতে জান্নাতের একটু দেরি হলেও নিজের হাতে থাকা এসিড ছুঁড়ে মারতে খানিকটাও দেরি হয়নি। কথাগুলো বলতে জান্নাতের একটু দেরি হলেও নিজের হাতে থাকা এসিড ছুঁড়ে মারতে খানিকটাও দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে আবির লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু জান্নাতের চিহ্নটুকুও পায়নি। অতঃপর আবির বেশ বুঝতে পারলো যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমিষেই ডক করে খেয়ে ফেলল আবির এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎই আবিরের কানে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পর আবির আর দেরি করলো না, দ্রুতই অজু করে নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রুর বাঁধ ছেড়ে শুধু এক কথাই বলেছিল, আল্লাহ, তুমি পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের একপাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছিল আবির। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল, আবার তার মধ্যে ফুরফুরে বাতাস যা আবিরের মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলছে। হঠাৎ আবির বুঝতে পারলো তার পিছন থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। আবির পিছনে ফিরে দেখলো এটা নীলা। আপনি এভাবে চিৎকার কেন করছেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসার সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখনই ছাদ থেকে চলে যান। আমি কিছুতে আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে আবির কিছু বলল না, কারণ কি আর বা সে বলবে, বলার মতো আর তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতঃপর আবির চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় আবিরকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের ওপর পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জাবোধ নেই? এভাবে অপরিচিত একজন লোকের বাড়িতে আরামে আসে থাকছেন এবং বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন তাহলেও নিজের মনকে কিছু অন্তত বুঝ দেওয়া যেত। আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, না হলে কি করে পারলো আপনার মতো একটা আপদ আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছেন। আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে সত্যিই কিছু খারাপ করেছেন বা করার চেষ্টা করেছেন, তাই বোধহয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে আবির চোখ বড় বড় করে নীলার দিকে তাকালে নীলা ধমকের সুরে বলল, আপনার সাহস তো কম না? আপনার কুৎসিত বিশ্রী মুখ নিয়ে আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো কিন্তু, যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যত অতিক্রম হচ্ছে তেমনি আবিরের প্রতি নীলার ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতঃপর আবির সিদ্ধান্ত নিল সে এ বাড়িতে আর থাকবে না, কারণ মাথার বোঝা হয়ে থাকা অন্তত আবির পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে আবির বলে দেয় এ বাড়ির কোনো বোঝা হয়ে সে আর থাকতে চায় না। আবিরের কথা শুনে গম্ভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা তখন বলল, কেন? জবাবে আবির মুচকি হেসে নীলার বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যা মুখের ভাষায় বলে প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনার কাছে কৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে আবির সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবা আবিরকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিলেন, যাতে আবির না সূচক উত্তর দিয়ে বলেছিল, টাকার কোনো প্রয়োজন আমার নেই, নিজে খেটে খুঁটে উপরে উঠতে চাই। ঢাকা রেলওয়ে স্টেশনের একটা ওভারব্রিজের উপরে বসে আছে আবির, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে আবির খুব কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনো একটিবারের জন্যও কোনো খোঁজ খবর নিল না। এখন আবিরের সম্মুখে সবচেয়ে বড় ও কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে, কোথায় থাকবে বা যাবে, কি খাবে? বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করে আবিরের চোখের দৃষ্টি গিয়ে পড়লো নিচে থাকা কিছু লোকজনের উপর। তাকিয়ে তাকিয়ে আবির দেখছে লোকগুলো মাথার ঘাম পায়ে ফেলে
ভারী বস্তুগুলো নিজের পিঠে কিভাবেই না টানছে। অতএব আবিরও শেষ পর্যন্ত ওই দিনমজুর লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা টানার জন্য সবাইকে 1000 করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা জোর করেই ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সবকিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ার কথা একদমই ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে নিয়ে ভাবতে থাকে আবির, এই টাকাটা দিয়ে কি করবে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনরূপ দেরি করলো না, বুদ্ধি অনুযায়ী এই কাজ আরম্ভ করলো। সর্বপ্রথমে সে একটা কম দামি সেকেন্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়েও গেল। 470 টাকা দিয়ে বাটন ফোনটা সে ক্রয় করলো, যেটা দিয়ে নেট সহজে চালানো যায়। নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকাতে পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি আবিরের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে আবির। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয় বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক এবং ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করল আবির। যদিও বা এখন আবির আর বস্তি নামক স্থানে থাকে না, তার রাত দিন অক্লান্তিক পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের টাকায় বড় ফ্ল্যাট কিনে থাকছে। এখন আবিরকে ওরফে শেরু ভাই নামে ইন্টারনেট দুনিয়ার প্রত্যেকেই চেনে। আর চিনবেই না কেন, একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষস্থানে তুলছে আবির। আবিরের এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ও ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় বড় গুণমান্য মানুষদের সামনেও চলে আসতে শুরু করলো এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং আবির ওরফে শেরু ভাই। তাছাড়াও আবির মাঝে মধ্যে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি, পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের ওপর পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুত নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করব। খুব দ্রুত নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করব। রাত প্রায় 10টা। নিজের মুখ ঢেকে কিছু খাবার কেনার জন্য বাইরে বের হলো আবির। তাছাড়া এমনিতেও দিনের বেলা নিজের ফ্ল্যাট থেকে কখনো বের হয় না সে, কারণ দিনের আলোকে আবির সহ্য করতে পারে না। তাই সব সময় রাতেই বেশিরভাগ সে বাইরে বের হয়ে থাকে। রাতের বেলাতেই তার যেসব জিনিসের দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে আসে। আজও তেমন কোনো ব্যতিক্রম হলো না। অতঃপর নিজের জন্য কিছু খাবার কেনার পর নিজ ফ্ল্যাটে ফেরার সময় আবির দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটা ছেলের পা ধরে অনবরত চোখের অশ্রু জড়াচ্ছে, যা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আবির এবং কথোপকথনগুলো মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এরূপ অন্যায় কাজ করতে? আর রাখ তোর বোন, তোর এই জাস্ট 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারি তোর কি সেটা আন্দাজ আছে? তাছাড়া আমার হাতে পায়ে ধরে কোনো লাভ অবশ্যই হবে না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তবে সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারি। কি প্রস্তাব? যদি তুই আমার সঙ্গে শুধু মাত্র এক রাত বিছানায় কাটাস, তাহলে আমি কসম করে বলছি ভিডিওটা আমি সাথে সাথে অনন্তকালের জন্য তোমার সামনে ডিলিট করে দিব। ছেলেটির এমন কুপ্রস্তাব শোনা মাত্র মেয়েটি একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, যে আমি কোনো মতেই সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তো আমার শখ ইচ্ছার কথা বলছি, এখন বাকিটা তোমার হাতে। কাল সকালের মধ্যেই রাজি হয়ে গেলে তো ভালোই, না হলে আরও ভিডিওটা আমি 18+ সাইটে বিক্রি করে দিব এবং 18+ সাইটে তোর ভিডিওটা যখন অনেক মানুষজন দেখবে না, তখন তুই দেখবি কচি কচি ছেলে থেকে বুড়ো পর্যন্ত তোর সঙ্গে ইটিস পিটিস করার জন্য চলে আসবে।
হা 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 হা। কথাগুলো বলে ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মেয়েটি সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। অতঃপর আবির মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিয়ে মিষ্টি সুমধুর কণ্ঠে বলল, বোন, বোন রে, এভাবে কান্না কেন করছো? হঠাৎ করে মাথায় কারো ছোঁয়া ও পিছন থেকে কারো গলার সুর শুনতে পেয়ে পিছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে আপনি? ধরে নাও, তোমার এক অচেনা অপরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কোনো সমস্যায় আটকা পড়েছো কি? আবিরের কথার জবাবে মেয়েটি বেশ কষ্টে নিজের চোখের পানি আটকে রেখে বলল, না ভাইয়া, কিছু হয়নি আমার। আমাকে মিথ্যা বলার দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি, জেনেছি। আমি এখন কি করব ভাইয়া? কাপড় চেঞ্জ করার সময় ভাড়াটিয়া ছেলেটা সেটা কিভাবে যেন ক্যামেরা বন্দি করে এবং সেটা দেখে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে। চিন্তা করো না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি শুধু এতটুকুই তোমাকে গ্যারান্টি সহ বলতে পারি। আচ্ছা, তোমার কাছে কি ছেলেটির ফোন নাম্বার আছে? জি ভাইয়া। অতঃপর আবির মেয়েটির থেকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজ গন্তব্যে ফিরে আসলো। আসা মাত্রই আবির প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করলো। অতঃপর সেই নাম্বারের মাধ্যমে ছেলেটির সমস্ত কিছু খুব সহজে নিজের আয়ত্তে নিয়ে আসলো। ছেলেটির মেসেঞ্জার চেক করে আবির দেখতে পেল একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা চলছিল, কিন্তু এখনো বিক্রি করতে পারেনি। এখন আর করবেই বা কি করে? ছেলেটির সবকিছুই তো আবিরের হাতের মুঠোয়। অবশেষে আবির ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছু নিমিষেই নষ্ট করে দেয় এবং সেই সাথে কোনো ছাড় মেলেনি ভিডিও বিক্রি করার একমাত্র সেই 18+ সাইটটির। নিমিষেই নষ্ট করে উধাও করে দিল আবির। 18+ সাইটটি নষ্ট হওয়ার 33 মিনিট পর সেই সাইটটির মালিক বেশ একটা কষ্টেই জানতে পারলো এই কাজ আবির ওরফে শেরু ভাইয়ের। নিজের রাগ সামলে রাখতে না পেরে সেই সাইটটির মালিক আবিরের বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো অবশ্য হয়তো ঠিক জানতো না যে আবির তাদের থেকেও অনেক উপরে। অতএব সেই 18+ সাইটটির প্রতিযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারকেও কোনো রকম ছাড় দিল না আবির। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অপরাধে পুলিশ উদুম কেলানি কেলিয়ে টেনে হিঁচড়ে সেই ছেলেটিকে থানায় নিয়ে যাচ্ছিল, যা টিভিতে সরাসরি দেখে হাসতে হাসতে আবির বেশ উপভোগ করছিল। বিকেলে নিজের কম্পিউটার ও ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করেও কিছুতেই ওপেন করতে পারছিল না আবির। একসময় আবির বুঝতে পারলো তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যা আবিরকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে কিছুই তার মাথায় ঢুকছে না। আচমকা আবিরের ফোনে একটা কল আসে। যেই কলটা রিসিভ করার পর আবির যা শুনলো তাতে সঙ্গে সঙ্গে আবিরের ফোনটা ফ্লোরে পড়ে গেল। আচমকা আবিরের ফোনে একটা কল আসে। যেই কলটা রিসিভ করার পর আবির যা শুনলো তাতে সঙ্গে সঙ্গে আবিরের ফোনটা ফ্লোরে পড়ে গেল। ভয়ে আবিরের সম্পূর্ণ শরীর শিউরে উঠল। হঠাৎই আবার আবিরের ফোন বাজতে আরম্ভ করলো। মন না চাইলেও তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোন উঠালো আবির। অতঃপর বাধ্য হয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে একজন মেয়ের অট্টহাসি শুনতে পেল। কি চান আপনি? শুধুই তোকে চাই। আমাকে দিয়ে আপনি কি করবেন? তোর সাথে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার। তাই এসব বিয়ে টিয়ে আমার দ্বারা সম্ভব না। সম্ভব, সম্ভব। আমি চাইলেই সবই সম্ভব। এখন যা, ল্যাপটপ ওপেন করে দেখ। তোকে আবার সব কিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো বলেই মেয়েটি ফোন কেটে দিল। অতঃপর আবির তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই আবিরের ল্যাপটপে একটা ভিডিও কল আসলো। আবিরের বুঝতে আর তেমন দেরি হলো না। একটু আগে ফোনে যার সাথে তার কথা হয়েছে এটা সেই মেয়েটাই। তাই আর 9-6 না ভেবে আবির নিজেকে দ্রুত প্রস্তুত করলো, অর্থাৎ নিজের মুখটি ভালো করে কাপড় দিয়ে ঢাকলো। অতএব ভিডিও কল রিসিভ করার পর আবির দেখতে পায় সুন্দরী একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। মেয়েটি এতই সুন্দরী যে তার সৌন্দর্য বোধহয় আসমানি পরীকেও দ্রুত হার মানিয়ে ফেলবে। এখনো তাহলে মুখ ঢেকে রেখেছো? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না।
তাতে আমার কোনো সমস্যা নেই। তবে কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমি রিমি ইসলাম। আমার বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী। সেই সুবাদে লন্ডনেই থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো আমাকে অনেক মুগ্ধ করেছে, যা দেখে কেন যেন সত্যিই মনে হচ্ছে এখনই দেশে চলে আসি, তোমার সাথে দেখা করি। আসলে আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি হাজারো অমত প্রকাশ করলেও, জোর করে হলেও, অন্তত বিয়ে আমি তোমাকেই করে ছাড়বই। আমি একবার যখন তোমাকে ভালোবেসেছি, তবে ধরে নাও যে কোনো মূল্য তোমাকে পেয়েই দম নিব। আর হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে প্রশ্ন নামক জিনিসটা জাগতে পারে, কিভাবে আমি তোমার সব কিছু নিজের আয়ত্তের ভিতরে নিয়ে আসছি। তাহলে শোনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, কাজেই তোমার সব কিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না, একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নিও কেউ তোমার ধারের কাছেও হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, তোমার পাশে রয়েছি। কিছুদিন পর আমি দেশে আসছি, তোমাকে আমার সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ করার জন্য। রেডি থেকো। আর বিয়ে করবে না এমনটা মোটেও বলে ওঠো না, তাহলে হয়তো প্রাণীও মারা যেতে পারো। তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই রিমি ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ভিডিও কল কেটে দিল। এখনো আবির এক ধ্যানে তাকিয়েছে ল্যাপটপের দিকে। এতক্ষণ যাবৎ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্য মাথায় ঘুরে ফিরে ফল বারবার শূন্যই আসছে। কোনো মতে হিসাব মিলাতে পারছে না আবির। আজকের দিনটাকে কেন যেন তার এক স্বপ্নের মতো লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত দিন রিমি নামক ওই মেয়েটা আবিরকে সব সময় ফোন করে এক প্রকার বিরক্ত করতে থাকে। আবিরের কথা বলার কোনো ইচ্ছা না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মূলত নিজের সবকিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে রিমির সঙ্গে আবিরকে কথা বলতে হয়। এখন রাত প্রায় 2টো। আবির এখনো নেট দুনিয়ার একটা বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যেই সাইটে পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও অথবা ছবি দেখে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীকালে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয় বা কোনো আবাসিক হোটেলে। একটা বার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমিও আপনি সবাই কিন্তু জানি ওইসব খারাপ সাইটের জন্য মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথে যাচ্ছে না। আপনি আমি তা ভালো করে জানা সত্ত্বেও চুপ করে কেন আছি? জানি এসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও কোনো লাভ হবে না, কিন্তু তাই বলে বন্ধ করতে পারবো না এমনটা এখনো বলিনি। সবাই নিজেদের বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন, যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এদেশের মানুষ, এদেশের ভালো খারাপ দেখা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরকালের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় আবির, এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজেদের বশে নিয়ে আসে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করেন, যা সম্পূর্ণই সম্ভব হয়েছে শুধুমাত্র আবিরের জন্য। দেশ জুড়েই নানা আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে আবির, কিন্তু কেউই এখনো পর্যন্ত আবিরের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। আবির কখনো দিনের বেলা বাইরে বের হয় না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর দিনে বাইরে বের হলো আবির। দিনের আলো চোখে পড়তেই কেমন যেন অস্বস্তি লাগে আবিরের। তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে উঠে জরুরি কোনো এক কাজে রওনা দেয় সে। অতএব আবির ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই জান্নাত নামক মেয়েটার। অতএব আবির ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই জান্নাত নামক মেয়েটার। দুজনে দুজনের দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে। আবির কখনো ভাবতে পারেনি আবার সেই বোন নামক অভিশাপটার সাথে দেখা হবে। প্রচুর রাগের উদ্ভব হচ্ছে আবিরের মাথা নামক স্থানে। ইচ্ছা করছে কষে কয়েকটা থাপ্পড় জান্নাতের গালে বসিয়ে দিতে, কিন্তু সে কিছু করতে বা বলতেও পারছে না। জান্নাতকে দেখেই তার ঘৃণা নামক জিনিসটা বারবার জেগে উঠছে। জান্নাত এক ধ্যানে এখনো আবিরের দিকে তাকিয়ে আছে। কেন জানি বারবার আবিরকে তার চেনা চেনা লাগছে।
মুখ ঢাকা থাকলেও পারফিউমের মিষ্টি সুগন্ধটা বেশ চেনা পরিচিত লাগছে জান্নাতের। আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগে আবির জান্নাতের পাশ কেটে চলে যায়। অতএব আবির ধানমন্ডি যে কাজে এসেছিল সেটা সমাপ্ত করার পর নিজের বাসায় চলে আসে এবং শুরু করে দেয় আবার তার নিত্যদিনের কাজগুলো। কাজ করতে করতে হঠাৎ আবিরের কানে আজান ভেসে আসলো। আবির আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে তার সব কাজ ফেলে রেখে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। আমরা অনেকেই আছি যারা ইন্টারনেটের প্রতি এত বেশি আসক্ত, আজান কানে শুনলেও না শোনার ভান করে সবসময় ডুবে থাকি নেট দুনিয়ায়। এসব ভুলগুলো সবাই দ্রুত সংশোধন করুন, নতুবা নিশ্চয়ই এর জন্য একদিন আপনাকে কঠিন থেকেও কঠিন শাস্তি পেতে হবে। নামাজ পড়া শেষ করে আবির আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। লড়াই করে যাচ্ছে বিভিন্ন বাজে সাইটগুলোর বিরুদ্ধে। আবির কখনো নিজের ইনবক্সের মেসেজগুলো ঠিকমতো চেক করে না, কিন্তু আজ কেন জানি তার খুব করে চেক করতে ইচ্ছে করলো। অতএব আবির আর কিছু না ভেবে নিজের ইনবক্স ওপেন করতেই সর্বপ্রথম যে মেসেজটি তার চোখে পড়লো সেটা হলো, প্রিয় আবির ভাইয়া ওরফে শেরু ভাই, প্রথমে আমার সালাম নেবেন। তাহলে মূল কথায় আসা যাক। আমার নাম রাজীব। সেই ক্লাস 7 থেকে বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন পর্ন ভিডিও দেখতে এবং চটিগল্প পড়তে থাকি। একটা সময় চটিগল্প পড়া ও পর্ন ভিডিও না দেখা ছাড়া আমার ঠিকমতো দিনই পার হতো না। জানেন, নিজেকে অনেক বুঝেছি এসব দেখা ও পড়া পাপ, কিন্তু তারপরও আমি কেন জানি সেগুলো নেশা থেকে বের হতে পারছিলাম না। কিন্তু আপনি সেসব বাজে সাইটগুলো ধীরে ধীরে নষ্ট করে দেওয়ায় পর ঠিক মতো পর্ন ভিডিও বা চটিগল্প কিছুতেই পড়তে পারছিলাম না। শুরুতে আপনার প্রতি খুব রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনার জন্য মনে গভীর শ্রদ্ধায় ভরে যায়। কারণ শুধুমাত্র আপনার জন্য ঠিকমতো চটিগল্প পর্ন আমি দেখতে পেতাম না বলেই আজ আমি এসব পাপের আসক্ত থেকে বের হতে পেরেছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যা আগে ওসব বাজে নেশার জন্য আদায় করতে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমি খুব সুখী। এখন আমার বারবার কেন জানি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি ব্যক্তি। আপনার একটা পোস্ট পড়েছিলাম, যে পোস্টে লেখা ছিল আমাদের ওই সব বন্ধুদের সাথে চলা উচিত না, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছু শেখা যায় না। হ্যাঁ, এটা আপনি একদম ঠিকই বলেছেন। জানেন ভাই, আপনার জন্যই যখন আমরা চটিগল্প পড়া পর্ন ভিডিও দেখতে পারছিলাম না, তখন রোজ আমার বন্ধুরা এসে আমাকে পাড়ার মোড়ে নিয়ে যেত মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কুনজরে দেখে নিজের জ্বালা মেটানোর জন্য। বেশ কিছুদিন বন্ধুদের সাথে আমি রোজই পাড়ার মোড়ে যেতাম, কিন্তু একসময় কেন জানি আমি বদলে যেতে আরম্ভ করলাম। প্রতিদিন আপনার পেজে এসে আপনাকে ফলো করতে লাগলাম। আপনার শিক্ষণীয় পোস্ট, আপনার সুন্দর সুন্দর ন্যায়বাচক কথা আমার মনটাকে ভেতর থেকে নাড়া দিয়ে উঠায় এবং আমাকে খুব করে ভাবায় আমি সত্যি কি পাপ কাজ করেছি। হ্যাঁ, আমি নেট দুনিয়ার অন্ধকার পৃথিবীতে মগ্ন হয়ে সত্যিই আমি পাপ কাজ করে যাচ্ছিলাম। অতঃপর আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন সর্বপ্রথম ওই বাজে বন্ধুদের সাথে চলাফেরা ত্যাগ করলাম এবং সেই সব বন্ধুদের সাথে চলাচল শুরু করি যাদের থেকে সবসময় ভালো কিছু শিখতে পারবো। এখন আমি সত্যি খুব সুখে আছি। আপনাকে হাজার ধন্যবাদ দিলেও কেন জানি না আমার কাছে কম মনে হবে, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। পরিশেষে একটা কথাই বলবো, আপনি এগিয়ে যান আর ওইসব বাজে সাইটগুলো বন্ধ করে যান, কারণ ওসব বাজে সাইটের জন্যই আমাদের দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একজন 18 থেকে 19 বছরের একটি ছেলের এমন মেসেজ দেখে আবির মুস্কি একটা হাসি দিয়ে রিপ্লাই দিল, একজন অন্যায় পথে যাওয়া ব্যক্তিও খুব ভালো করে জানে সে যে পথে যাচ্ছে সে পথে তার ধ্বংস নিশ্চিত, কিন্তু তা জানা সত্ত্বেও তারা সেই পথেই চলতে থাকে। যারা নিজেকে সংযত করে সে পথ থেকে ফিরে আসে তারাই পরবর্তীতে বেঁচে যায়, আর যারা ফিরে আসতে অক্ষম হয় তারাই হয়ে যায় ধ্বংস। মেসেজে রিপ্লাই দেওয়ার পরে আবির আবার তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালবেলা কলিং বেলের শব্দে আবিরের ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাকে খুব করে ভাবাচ্ছে কে কলিং বেল বাজাতে পারে। বাসায় তো কারো আসার কথা না। অতএব তড়িঘড়ি করে আবির নিজের মুখটা কোনো মতে ঢেকে দরজা খুলে যাকে দেখলো তাতে সঙ্গে সঙ্গে আবির ভয়ে কিছুটা পিছিয়ে যায়। অতএব তড়িঘড়ি করে আবির নিজের মুখটা কোনো মতে ঢেকে দরজা খুলে যাকে দেখলো তাতে সঙ্গে সঙ্গে আবির ভয়ে কিছুটা পিছিয়ে যায়। আবির সামনে তাকিয়ে দেখলো স্বয়ং রিমি নামের সেই মেয়েটা দাঁড়িয়েছে। ভয়ে তার বুকখানা কেন জানি বারবার কেঁপে উঠছে। অতএব আবির ভয়ার্ত গলায় বলল, আপনি এখানে? আবিরের কথার উত্তরে রিমি কিছু বলল না।
সোজা আবিরকে নিজের বুকের সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরল। আচমকা রিমির এমন আচরণে আবির চমকে উঠল। এই মুহূর্তে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। বহু চেষ্টার পরেও আবির কিছুতেই রিমির কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আবির আবার বলে উঠল, এটা আপনি কি করছেন? ছি, ছাড়ুন আমায়। ছাড়বো না, আরও কিছুক্ষণ তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে চাই। তাছাড়া এখনও তোমার মুখ ঢেকে রেখেছো কেন? কাপড়টা সরাও। তাছাড়া আজ বা কাল তোমার চেহারা তো আমি দেখবই। এভাবে ঢেকে রাখার কোনো প্রয়োজন মনে হয় না এখন। আগামীকালই তো বিয়ে করছি আমরা। রিমির কথাগুলো শোনার পর পর আবির নিজেকে অতি কষ্টে রিমির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আবিরের হালকা গাল টেনে রিমি বলল, আমি সিরিয়াস বলছি, কিন্তু ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি হয়তো ভাবছো বিয়ের পর আমি কোথায় থাকবো, বা তোমাকে আমি সাথে করে লন্ডনে নিয়ে যাব কিনা। কিন্তু এমনটা হবে না। তুমি চাইলে আমরা দেশেই থাকবো, সমস্যা নেই। আরে কতবার আপনাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে পারবো না? এসব আমার দ্বারা সম্ভব না। বারবার বলার পরও কেন একই কথা ঘুরে ফিরে বলছেন? আবিরের এমন কথা শুনে রিমি ভুরুকুসকে চোখ বড় বড় করে আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে আবির কিছুটা দূরে চলে যায় এবং তার মুখ থেকে কাপড়টা প্রায় পড়ে যেতে চেয়েছিল, কিন্তু আবির দ্রুতই আবার ঠিক করে নেয়। শুধুমাত্র তোর জন্য বাবার কথার অবাধ্য হয়ে আমি দেশে এসেছি, তোকে বিয়ে করে পরম সুখ শান্তিতে সংসার করার জন্য। কিন্তু তুই আমার একটু একটু করে সাজিয়ে রাখা স্বপ্নের জাল ছিঁড়ে দিলি, আমাকে আঘাত করলি। আচ্ছা, আমার মধ্যে এমন কী নেই যার জন্য তুই আমার সাথে বিবাহ নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিস না? রিমির কথার জবাবে মাথা নিচু করে আবির বলল, এটা কিছুতেই সম্ভব না। আমার সাথে আপনি কখনোই সুখী হবেন না। আমি আপনার জীবন নষ্ট করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করুন। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আবিরের কথাগুলো শুনে রিমি রেগে গিয়ে শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলল, কেন 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 আমায় বিয়ে করবি না? কি নেই আমার? তুই যদি আমাকে বিয়ে করতে না চাস, তাহলে দরকার পড়লে আমি জোর করে হলেও তোকে বিয়ে করব। রিমির কথা শুনে আবির মনে মনে ভাবতে থাকলো, না, এ হয় না। রিমি আমাকে বিয়ে করলে কখনোই সুখী হতে পারবে না। সারা জীবন শুধু কষ্ট নামক জিনিসটা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই আমাকে এই কাজটা করতেই হবে। অতঃপর আবির রিমির সাথে খুব বাজে ব্যবহার করতে শুরু করলো, তুই তুকারি করতে লাগলো। অতএব আবির রিমিকে নিজ ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিতে সক্ষম হলো। কেন যেন বারবার রিমির চোখের অশ্রু দেখে আবিরের বেশ কষ্ট হয়েছিল, কিন্তু সে নিরুপায়। তার কাছে এছাড়া আর করার কিছুই ছিল না। রাতে আবির কয়েকটা বাজে গ্রুপ নষ্ট করতে ব্যস্ত ছিল। আচমকা তার ফোন বেজে উঠল। প্রথমে রিমি ভেবে ফোন না ওঠালেও পরবর্তীতে আবির ফোন চেক করে দেখলো আননোন নাম্বার। তাই সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ফোন রিসিভ করে আবির বুঝতে পারলো শহরের একজন সুনামধন্য এমপি ফোন করেছে। ওপাশ থেকে এমপি রাকিব হাসান আবিরকে বেশ অনুরোধ সহকারে বলল, প্রথমে আমার সালাম নিও বাবা। কাল একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে, যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুধুই তোমাকে নির্বাচন করা হয়েছে। আমি আশা করছি তুমি আসবে। হাজারো মানুষের মনের ইচ্ছে তোমাকে একটু দেখার। তোমাকে আমি অনুরোধ করেই বলছি, প্লিজ কালকে যথাসময়ে অনুষ্ঠানে চলে এসো। আমি তোমার বাবার বয়সী, তাই আশা করছি তুমি আমার কথা ফেলবে না। আমার বিশ্বাস কালকে তুমি নিশ্চয়ই আসবে। এমপি রাকিব হাসানের কথার উত্তরে আবির কিছু বলল না, চুপটি করে ফোন কেটে দিল। কারণ সে চায় না সবার সামনে প্রকাশিত হোক। কিন্তু আজ তার মন বারবার বলছে, আর কতদিন আড়ালে থাকবি? একদিন না একদিন তো আসতেই হবে সবার সামনে। আজ তার কাজেও ঠিকমতো মন বসছে না। অবশেষে সারা রাত ভেবে আবির এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে, সে অনুষ্ঠানে যাবে, সে আর আড়ালে থাকবে না। তাই আর দেরি না করে আবির অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আজও তার মুখখানি মুখোশ দিয়ে ঢাকা। অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের কানে আবিরের আসার খবরটা যেতে তেমন একটা সময় লাগেনি। সবাই উতলা হয়ে বসে আছে কখন নেট দুনিয়ার কিং আবির ওরফে শেরু ভাই অনুষ্ঠানে আসবে। অতএব আবিরের গাড়ি যখন অনুষ্ঠানের গেট দিয়ে ভেতরে ঢুকছিল, তখন অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষের চোখের দৃষ্টি ছিল গাড়িটির দিকে। সবাই গভীর আগ্রহে বসে রয়েছে।
কখন আবির ওরফে শেরু ভাই গাড়ি থেকে নামবে। পরিশেষে আবির যখন গাড়ি থেকে নামে তখন তাকে সুরক্ষিতভাবে স্টেজে নিয়ে যাওয়া হলো এবং তখন প্রতিটা মানুষের দৃষ্টি ছিল একমাত্র আবিরের দিকে। স্টেজে ওঠার সাথে সাথে অনেক ছেলেমেয়ে ছুটে আসলো আবিরের দিকে শুধুমাত্র সেলফি তোলার জন্য। একটা সময় আবির নিজের মুখোশটা নিজেই খুলে ফেলল। মুহূর্তেই ভয়ে আঁতকে উঠল সবাই। এতক্ষণ যাবৎ যেসব ছেলেমেয়েরা আবিরের সঙ্গে ঘেঁষে ঘেঁষে সেলফি তুলছিল তারাও এখন আবিরের কুৎসিত ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বেশ খানিকটা পিছিয়ে যায়। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েও ভয়ে তাদের মা অথবা বাবার পিছনে গিয়ে লুকিয়ে পড়ছে। কেউই হয়তো ভাবতেও পারেনি আবিরের মুখটি এরূপ কুৎসিত, ভয়ঙ্কর ও বিশ্রী দেখতে হবে। এমনকি এমপি রাকিব হাসানও আবিরের কাছ থেকে ভয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আবির মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা সবাই পাগল ছিলেন, আজ তাকে দেখে কেন পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতে পারেননি আমার চেহারা এরকম দেখতে হবে। আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের বলি, শুনুন। নেট দুনিয়ার আলোহীন নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশাপ্তটা তার সাথে আমার যৌন মিলনের কুৎসিত প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না। সোজাসাপটা বললে পরবর্তীতে রাগে ক্রোধে কায়দা করে একটা মিথ্যা অপবাদে আমাকে সে বাড়ি ছাড়া করলো। তবুও এত অন্যায়ের পরও তার একটুর জন্যেও অনুশোচনা বোধ করলো না, বিবেক জাগলো না। আমার চেহারা আগে এমন ছিল না, আমি কুৎসিত ছিলাম না। যেদিন আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করা হয় সেদিন রাতে সে আবারও আমার সামনে এসে দাঁড়ায় এবং অ্যাসিড ছুঁড়ে মেরে চলে যায়। তারপর থেকে কতটা না যন্ত্রণা, বেদনা, কষ্ট আমায় সহ্য করতে হয়েছে সেটা আমি বেশ একটা ভালো জানি। প্রতিটা দিন বেঁচে থেকেও যেন মৃত্যুর মতো লেগেছিল। হাজারটা কষ্টের মাঝে কি করে যে আমি এখনো বেঁচে রয়েছি সেটা আমি নিজেও সঠিক জানি না। আবিরের গলার স্বর থেকে এরূপ দুঃখজনক কথা শুনে সবার চোখের জল টলমল করছে। কেউ কোনো কথা বলছে না। সবার মুখে যেন এই মুহূর্তে বলার মতো কোনো শব্দের উদ্ভব হচ্ছে না। হঠাৎ করেই কেউ একজন এসে আবিরকে সবার সামনে জড়িয়ে ধরল, আর সেই একজন হচ্ছে রিমি। অনুষ্ঠানে উপস্থিত সব মানুষই অবাক হয়ে তাকিয়েছে আবিরের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠছে। অতএব আবির রিমিকে একটু ধমকের সুরে বলল, কি কি করছেন সবার সামনে? ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিশ্রী বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তো তোমার চেহারাকে নয়, ভালোবেসেছি শুধু তোমার ফুলের মতো নির্মল ও সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান সমাপ্ত হলেই আজই আমি তোমাকে বিয়ে করব। যদি আগের বারের মতো এবার অমত প্রকাশ করো তাহলে কিন্তু আমার মৃত্যু তো নিশ্চিতই, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। রিমির কথা শুনে আবির কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, কারণ রিমি তাকে এ বিষয় নিয়ে কিছু বলার মতো সুযোগই দেয়নি। অনুষ্ঠান শেষ হলে আবির সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরপরই প্রস্থান আরম্ভ করলো। যার 10 মিনিট 5 সেকেন্ড পর রিমির সাথে আবির বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য আবির প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে রিমি তাকে বাধ্য করাতে সক্ষম হয়। আজ তাদের বাসর রাত। আবির রুমের বাইরে এক মুহূর্তে পায়চারি করছে আর ভাবছে সে এখন ভেতরে যাবে কিনা। আবিরের বেশ একটা লজ্জাও লাগছে, যার সাথে খানিকটা ভয়ও। আচমকা রিমি রুম থেকে বেরিয়ে এসে আবিরকে টেনে টুনে বাসর ঘরের ভেতরে নিয়ে আসে। কি হলো? এভাবে টেনে টেনে কেন নিয়ে আসলে? তা নয়তো তোমাকে আমি কোলে করে নিয়ে আসব। রাত কটা বাজে তার কোনো হিসাব তোমার কাছে কি রয়েছে? যাই হোক, বলছিলাম যদিও এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই একটু কাছে আসো না। জি না, অসম্ভব। আমার লজ্জা লাগছে, আমি কোনো কিছু করতে পারবো না। তুই আসবি না? কোনো ক্রমেই না। অতএব রিমি রেগে গিয়ে আবিরের কাছে যেতেই এক মুহূর্তেই তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাত বাড়িয়ে আবিরের যে পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে সে পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না সোনা? হ্যাঁ। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দিব না। এখন আমি আছি সর্বদা তোমার পাশে, চিন্তা করো না। আমি আব্বুকে বলেছি লন্ডনে ডাক্তারের সাথে কথা বলছে আব্বু। কয়েকটা দিন পর আমাদের লন্ডন যেতে হবে।
সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। রিমির কথাগুলো শুনে আবির কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ আবির খুব ভালো করেই জানে এখন যদি সে না সূচক উত্তর দেয় কোনো লাভই হবে না। রিমি একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ না করা পর্যন্ত থামে না। তাছাড়া আবিরও রিমির কোনোই কথার অমতে যেতে চায় না। সেও বেশ একটা রিমিকে ভালোবেসে ফেলেছে। কেন যেন এই মুহূর্তে আবির ধীরে ধীরে পিছনের দিকে এগোচ্ছে, কিন্তু কেন? কারণ হচ্ছে রিমি আবিরের খুব একটা কাছে আসার চেষ্টা করছে। সে যতই পিছিয়ে যাচ্ছে রিমি ততই তার দিকে এগিয়ে আসছে। একসময় আবির পিছিয়ে পিছিয়ে যেতে যেতে শেষমেশ বিছানার উপরেই পড়ে গেল এবং রিমিও আবিরের অতি নিকটে চলে যায়, ডুবে যায় কোন এক পবিত্র ভালোবাসার অতল গভীর সাগরে। প্রায় এক সপ্তাহের মতো দিন অতিক্রম হলো। আজই আবিরকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রিমি। তবে আবির কিছুতেই লন্ডনে যেতে চাচ্ছে না। এ কথা আবার সাহস করে রিমিকে বলতে পারছে না। পরিশেষে আবিরকে লন্ডনে নিয়ে আসার পর রিমি প্রথমে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার কিছুদিন পরই আবিরকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে আবিরকে অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রিমি আবিরের একটা হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে গেল এবং ছলছল চোখে বলেছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। অতঃপর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার থিয়েটার থেকে বেরিয়ে এসে হালকা একটু মাথা নিচু করে বলল, সরি। শব্দটা কানে যেতে রিমির বুকে কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। রিমির পা থরথর করে কাঁপছে। অজানা সব ভয় থেকে গ্রাস করার চেষ্টা করছে। রিমি তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালে রিমির বাবা দ্রুতই ডাক্তারের শার্টের কলার চেপে ধরলো এবং ধমক দিয়ে বলল, সরি মানে? শব্দটা কানে যেতেই রিমির বুকে কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। রিমির পা থরথর করে কাঁপছে। অজানা সব ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে। রিমি তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালে রিমির বাবা দ্রুতই ডাক্তারের শার্টের কলার চেপে ধরলো এবং ধমক দিয়ে বলল, সরি মানে? ও মাই গড, আগে আমার পুরো কথাটা তো একবার শুনুন। আমি কিছুই শুনতে চাই না, শুধু আমাকে এটা বলুন, আবির ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে সরি কেন বললেন? কারণ আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তার চেহারাটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি, তাই তো সরি বললাম। তাছাড়া যদি আরও পূর্বে ওকে আমাদের কাছে নিয়ে আসা হতো তাহলে অনেকটাই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারাখানি ঠিক হয়েছে বলে আশা করা যায়। 8 ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। অতঃপর ডাক্তারটি চলে যাওয়ার পরপরই সাথে সাথে রিমি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে রিমির বাবা বেশ খানিক চমকে ওঠেন। অতএব রিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তিনি বলেন, কি রে মা, ডাক্তারের কথা কি শুনেছিস? আবির তো ঠিক আছে, তারপরও কেন কাঁদছিস? জানো বাবা, ডাক্তারের সরি শব্দটা শুনে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তখন আমার নিঃশ্বাস যেন নিতে বেশ কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। হাজারো কষ্টের মধ্যে একটা কথাই মনে পড়ছিল, আমি কি সত্যি আবিরকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি সত্যি আবির কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা জিনিসটা করতে পারতাম না। আরে মা আমার, এখন আর কাঁদিস না তো, সব কিছু ঠিক আছে। অবশেষে আবিরের মুখের বেন্টিস খোলার সময় হয়ে এলো। রিমির পরিবারের সবাই গভীর আগ্রহে বসে আছে আবিরকে দেখার জন্য। ডাক্তার আস্তে আস্তে করে একসময় সম্পূর্ণ ব্যান্ডেজই খুলে ফেলল। সবাই এখন আবিরের দিকে তাকিয়ে রয়েছে। পূর্বের চেয়ে আবিরের মুখটি বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মুখে আনন্দের ছাপ ফুটে উঠল। এদিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে আবিরকে নিজ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল রিমি, যা দেখে সবাই মুচকি হেসে লজ্জায় সেখান থেকে চলে গেল। রিমি এখনো আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে আবিরের কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শও বসিয়ে দিচ্ছে। আচমকা রিমির এমন পাগলের মতো আচরণে বিরক্ত বোধ করলো আবির। অতএব একটু ধমকের সুরেই আবির বলল, আহা, কি করছো এসব? ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের করা ছাড়া বসে থাকো। বসে তো থাকতাম, কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে। তবে আমার শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছে।
আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও না চাইলেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। পরিশেষে আবির রিমিকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত এসেই হঠাৎ করে থেমে গেল। ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, রিমি, রিমি, এই যে দেখো, আমার চেহারাটা তো প্রায় আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ রিমি, আজ আমি অনেক খুশি। অতঃপর বেশ কয়েকদিন আবিরের এখানে অর্থাৎ লন্ডনেই কাটলো। কিন্তু হঠাৎ একদিন তার ফোনে এক আননোন নাম্বার থেকে কল আসলো। আবির কিছুক্ষণ ভেবে তারপর ফোন রিসিভ করলো। ওপাশ থেকে চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ ভেসে আসলো। তার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমার তোর সাথে সত্যি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। না জেনে শুনে ভুল বুঝে অবিশ্বাস করে তোকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের পালে ক্ষমা করে দিস। আর সবচেয়ে বড় কথা হলো জানাতে এই পৃথিবীতে আর কয়েকটা দিনের অতিথি মাত্র, কারণ ও মরণবেদী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর পূর্বে তোকে কিছু শেষ কথা বলতে যেতে চাই। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় না আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে আবিরও কেঁদে উঠল এবং ভেজা গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতএব আবির রিমিকে সবকিছু খুলে বলার পর আজকেই দেশে যাওয়ার ফ্লাইটে উঠে তারা। পরের দিন ভোরবেলায় বাংলাদেশ পৌঁছানো মাত্রই ঢাকার একটা হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে উঠল। হাসপাতালে যাওয়ার প্রধান একটাই কারণ, সেটা হলো আবিরের পরিবারের সবাই এই মুহূর্তে হাসপাতালে রয়েছে, মূলত জান্নাতের কেবিনে। অবশেষে আবির হাসপাতালে পৌঁছালো। জান্নাতের কেবিনে প্রবেশ করার সাথে সাথে তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল। তার সাথে বাকি সদস্যদের চোখের কোণের অশ্রুও অনবরত ঝরছেই। আবির কোনো মতে সবাইকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করলো। তারপর রিমির সাথে পরিচয় করিয়ে দিয়ে এক পা দুপা করে ধীরে ধীরে জান্নাতের দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। জান্নাতের কিছুটা কাছে আসতে আবির দেখলো মুখে তার অক্সিজেন মাস্ক লাগানো, শুকিয়ে কি করুণ অবস্থায় না হয়েছে। আবির বুঝতে পারলো সত্যি জান্নাতের অবস্থা একদমই ভালো না। জান্নাতকে দেখে আবিরের প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন যেন জান্নাতের এরূপ অবস্থা দেখে বেশ মায়াও হচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা মেলে আবিরকে দেখতে পেয়ে চোখের কোণের অশ্রুর সব বাঁধ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেন মাস্কটা খুলে ফ্যাস ফেসিয়ে জান্নাত বলল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয়, যেটা তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসেই বেশি আকৃষ্ট হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম নেট দুনিয়ার নিষিদ্ধ কালো আধারে ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না। যতই চেষ্টা করি ততই বারবার আমার বেহিয়া মন সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন গভীর সিদ্ধান্তে অটল হয়েছিলাম, সেগুলো থেকে বের তো আমি হবই, কিন্তু নিষিদ্ধ জগতের ওই কালো ছায়াটা আমাকে বের হতে দেয়নি। নিজের যৌবন শান্তির জন্য তোর প্রতি একসময় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, যার কারণে তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার কুৎসিত প্রস্তাব দিয়েছিলাম, এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে পরবর্তী সময় তোকে মিথ্যা অপবাদে আমি ফাঁসিয়ে দিয়েছিলাম, এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য সেদিন ওই রাতে আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করেছিলাম। আমি খুব বড় পাপী। নেট দুনিয়ার কালো জগতে মগ্ন হয়ে ভুলেই গিয়েছিলাম। একদিন সবাইকে নিজের সব কুকর্মের হিসেব সৃষ্টিকর্তার নিকট দিতেই হবে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করার জন্য হয়তো আমার আজ এই করুণ অবস্থা। জীবনের শেষ মুহূর্তে রয়েছি, আমি জানি আমার কোনো ক্ষমা হয় না। তারপরও শেষবারের মতো আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি। পারলে ক্ষমা করে দিস এই পাপীকে। কথাগুলো বলার পরপরই জান্নাত জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একটা সময় তার নিঃশ্বাস নেওয়াটাই চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য, যে ঘুম আর কখনো ভাঙার নয়। সেদিন আবির কিছুই বলতে পারেনি,
নীরবে দাঁড়িয়ে কয়েকটা ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। সত্যি কি আবির জান্নাতকে ক্ষমা করতে পারবে নাকি পারবে না, সেটা সে নিজেই ঠিক ভালো করে জানে না। সময়ের তীব্র গতিতে আজ প্রায় 6টা বছর পার হয়ে গেল। এখন আবিরের 5 বছরের একটা সুন্দরী ফুটফুটে কিউট মেয়েও রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আবির ওয়াশরুমের দিকে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, পারছে না কিছুতেই। তার কারণ একটাই, নেট দুনিয়ার নিষিদ্ধ কালো জগতে আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে আবিরকে একা পেয়ে তার পা দুটো চিরদিনের জন্য ড্যামেজ করে দেয়। অর্থাৎ আবির আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে আবির আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করে হাত দুটো সব সময় বিপদমুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়েই আবির এখনো লড়ে যাচ্ছে কালো দুনিয়া ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে আবিরকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে রিমি হালকা ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, তবুও কেন আমার কথা শোনো না তুমি? না মানে তোমাকে কত দিক সামলাতে হয়, তাই তোমাকে আর অযথা ডাকতে চাইনি। চুপ, তোমার কাছে সবকিছুর চেয়েও আমার হাজবেন্ডের কদর অনেক বেশি, বুঝতে পেরেছো সোনা? তোমার মতো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এভাবেই খুব সুখেই কাটতে লাগলো তাদের সাজানো গোছানো সুন্দর মিষ্টি সুখের সংসার।